আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাধ্য মায়াপুরী গল্পের 2 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। প্রতিবেশীরাও খান বাড়িতে প্রবেশ করে। এদের মাঝে একজন মহিলা ফারজানা বেগমকে দেখতে পেয়ে ডাক দেয়, ফারজানা আপা, ও ফারজানা আপা। ফারজানা বেগম পিছন ফিরে তাকিয়ে দেখে প্রতিবেশী একজন মহিলা এসেছে, সাথে তাদের ছেলে মেয়েরাও এসেছে। ফারজানা বেগম বলে, আপনারা ভিতরে আসুন। তখন তাদের মাঝে একজন জিজ্ঞেস করে, ফারজানা আপা, তিহান কোথায়? তিহান তো রুমে আছে। ছেলেটা এতটা রাস্তা এসেছে তাই একটু রেস্ট করছে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরে কথা বলে নিচ্ছি তিহানের সাথে। হ্যাঁ, আপনারা আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি বলে ফারজানা বেগম তাদের সবাইকে ড্রয়িং রুমে নিয়ে ডাইনিং টেবিলে বসাই। একে একে সবাইকে খাওয়া দাওয়া করানো হয়। প্রতিবেশীদের খাওয়া দাওয়া শেষে ফারজানা বেগম তাদের ড্রয়িং রুমের সোফায় বসতে বলে, আপনারা বসুন, আমি আসছি একটু। বলেই ফারজানা বেগম ভিতরে চলে যায়। প্রতিবেশীরা ড্রয়িং রুমে বসে যার যার মতো কথাবার্তা বলছে। সামিরা বেগম রান্না করে সব সামলাচ্ছে, কাজের বুয়া সব করে দিচ্ছে। তবে সামিরা বেগম আজ নিজের হাতে তিহানের জন্য রান্না করবে বলেছে। তবে ফারজানা বেগম একটু অসুস্থ বলে সামিরা বেগম রান্নাঘরে ঢুকতে দেয়নি, একাই সব সামলে যাচ্ছে। সামিরা বেগম ফারজানা বেগমকে রুমে বিশ্রাম নিতে বলেছিল, কিন্তু কে শুনে কার কথা। এত বছর পর ছেলে এসেছে, তার মাঝে বাড়ি ভর্তি মেহমান, এসব ফেলে কি ফারজানা বেগমের ঘুম আসবে? সে মেহমানদের আপ্যায়ন করছে, তারই মাঝে কেয়া রান্নাঘরে ঢুকে। কেয়াকে দেখে সামিরা বেগম বলে, মা, অনেকক্ষণ হয়েছে, তোর দাদু বলেছিল 1 কাপ চা দিতে, আমি রান্না ব্যস্ততায় আর যেতে পারিনি উপরে। তুই তোর দাদুকে চাটা দিয়াই তো। আচ্ছা আম্মু বলে কেয়া চা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। যাওয়ার সময় তিহানের রুম সামনে পড়ে। কেয়া একটু দাঁড়াই। তিহানের রুমের দরজা হালকা ফাঁক হয়ে আছে। কেয়া ভাবছে, তিহান ভাই কি এখনো রুমে আছে? দরজা ফাঁক হয়ে আছে। কেয়া একটু ভয় পাচ্ছে, আবার তিহানের দরজার কাছে গিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে। তার মধ্যে কারো এই দিকে আসার শব্দ পেয়ে কেয়া ভয় পেয়ে যায়। সোজা মোতালেব খানের রুমের উদ্দেশ্য হাঁটা ধরে। ওইদিকে নিশা ফারজানা বেগমকে জিজ্ঞেস করে, ফুপি, মিহি কোথায়? দেখো মা, মিহি হয়তো রুমে আছে। নিশা আর মিহি দুইজনে 9-এ পড়ে, সেম ক্লাসে হয়। একদিকে যেমন ফুপাতো ভাই বোন, অন্যদিকে ওরা ফ্রেন্ড। নিশা মিহির রুমে গিয়ে মিহিকে পিছন থেকে আলতো করে চোখ চেপে ধরে বলে, বলতো কে আমি? মিহি বলে, আরে নিশা। তখন নিশা বলে, তুই আমাকে চিনলি কিভাবে? মিহি বলে, তোকে আমি চিনবো না বান্ধবী? তোর ছোটবেলা অভ্যাসটা আর গেল না। যতবার আমাদের বাড়িতে আসতি ততবার হঠাৎ করে পিছন থেকে আমার চোখ চেপে ধরতি। তখন নিশা মুখ বাঁকিয়ে বলে, তুইও কি কম নাকি আমার পিছে লাগতি? দুইজনে ঝগড়ার মাঝখানে রীতি প্রবেশ করে রুমে। কি রে, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? দুইজনে বলে, আরে কিছু না আপু। রীতি জিজ্ঞেস করে, কি রে মিহি, তোর চাচাতো বোন আয়নায়া কোথায়? আসার পর থেকে দেখছি না যে। আপু তো কলেজে গেছে। রীতি বলে, আজ বাড়িতে এত মেহমান আর আনায়া কলেজে গেছে? মিহি বলে, আরে আপু, আজ কোচিং এ পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে চলে আসবে, কলেজ করবে না আজ। রীতি বলে, ও আচ্ছা। তারপর রীতি বলে, চল আমরা ছাদে যাই, পিক তুলবি আমার সাথে। মিহি নিশাও বলে, চলো আপু। নিচে মেহমানে ভরপুর, তাই রীতি নিশা আর মিহিকে নিয়ে ছাদে চলে এসেছে পিক তুলবে বলে। মিহি নিশা আর রীতি ছাদে পিক তুলছে। পিক তোলা শেষে মিহি নিশি একসাথে খেলা করছে আর রীতি ফোন টিপছে। তারই মধ্যে আইমানও এসে পড়ে। আরে আইমান, এসেছিস বাবা? আইমান বলে, হ্যাঁ ফুপি। তুই বস বাবা, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। আরে না ফুপি, তুমি ব্যস্ত হচ্ছ কেন? আমি এখন কিছু খাবো না। তা বললে হবে না, একটু শরবত মুখে দে। ফারজানা বেগম কাজের বুয়া রহিমা বেগমকে বলে, রহিমা, আরেক গ্লাস শরবত নিয়ে আয় তো, রান্নাঘর থেকে শব্দ শোনা যায়। রহিমা বলে, আনছি বড় ম্যাডাম। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আই। রহিমা শরবত নিয়ে রুমে ঢুকতে ফারজানা বেগম রহিমাকে দেখে এগিয়ে যায়। তার হাতে থেকে শরবতের গ্লাসটা নিয়ে আইমানকে দেয়। ফারজানা বেগম আইমানকে উদ্দেশ্য করে শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, নে বাবা, ধর, খেয়ে নে। রোদে পুড়ে কতটা রাস্তায় এসেছিস। আরে ফুপি, তুমি এত ব্যস্ত হয়েও না তো, আমি ঠিক আছি। তারপর ফারজানা বেগম বলে, তুই একটু রেস্ট নে বাবা। আইমান বলে, না ফুপি, ভাইয়ার কাছে যাব। ভাইয়া কোথায়? তোর ভাইয়া রুমে আছে। ঠিক আছে, আমি আসছি বলে আইমান তিহানের রুমের দিকে যাই। আইমান তিহানের রুমে ঢুকে দেখে তিহান ল্যাপটপে কি যেন একটা করছে। ভাইয়া করে ডাক দিতে তিহান এসে জড়িয়ে ধরে। আমি বললাম, কেমন আছিস আইমান? আইমান বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো। আইমান বলল, তো তুমি আমাদের সাথে এতদিন যোগাযোগ রাখোনি কেন? তিহান চুপ করে আছে। আইমান বলল, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? জানো, ফুপি, মা, বাবা, এমনকি খানবাড়ির সবাই কতটা কষ্টে তোমাকে ছাড়া দিন পার করছে। ফুপি তো অসুস্থ হয়ে পড়েছিল, 1 মাস বিছানায় শুয়ে দিন কাটিয়েছে, তাও সারাদিন তিহান তিহান করে গেছে, কবে তুমি আসবে এই অপেক্ষায়। পিছন থেকে তিহানের মামি বলে উঠে, এখানে কি হচ্ছে আইমান? তোমার ভাইয়া অনেকটা রাস্তা এসেছে, একটু রেস্ট করুক, ডিস্টার্ব করছো কেন? আইমান বলে, আরে মামি ভিতরে আসুন। মামা কোথায়? এই তো আমি বলে রুমে প্রবেশ করে তিহানের মামা সাজিদ হক। আমি বললাম, আরে মামা কেমন আছো?
এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। তারই মধ্যে নিশা দৌড়ে আসে ভাইয়া ভাইয়া করে। দৌড়ে এসে তিহানকে জড়িয়ে ধরে নিশা। পিছনে রীতি এসে দরজার কাছে দাঁড়ায়। রীতি তিহানের দিকে এক পলক তাকিয়ে দেখতে পাই, সাদা শার্ট ইন করা, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রীতি ভাবছে এটা তো ফুফাতো ভাই নাকি কোনো এক নায়ক, দেখতে কত হ্যান্ডসাম, এক দেখাতে ক্রাশ খেয়ে যায় রীতি। তিহান বলে কি রে রীতি, ভিতরে আয়। রীতি এখনো তাকিয়ে আছে তিহানের পানে। আমি বললাম কেমন আছিস? কি রে কি হলো বলে তিহান রীতির সামনে হাত নাড়ায়। তখন রীতির ধ্যান ভাঙে। রীতি বলে বলো কেমন আছিস? রীতি বলে এই তো ভালো আছি, তুমি? আমি বললাম ভালো আছি। নিচে থেকে ফারজানা বেগমের ডাক আসে, সবাই নিচে খেতে এসো। মেহমানদের আগে খাওয়া হয়ে গেছে, প্রতিবেশীদেরও খাওয়া দাওয়া শেষ। তিহান সিঁড়ি দিয়ে নিচে আসতে সবাই হা করে তাকিয়ে থাকে তিহানের পানে। যেমন লম্বা তেমন ফর্সা, তেমন তার হাঁটার স্টাইল। প্রতিবেশীদের সাথে যে যুবতী মেয়েরা আসছিল সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের পানে। তিহান নিচে নেমে সবার সাথে পরিচয় হয়ে কথাবার্তা বলে। এক বৃদ্ধ প্রতিবেশী মহিলা জামিলা বেগম বলে, দেখছো সবাই, এই না হলে খানবাড়ি বড় ছেলে, দেখতে যেমন সুন্দর তেমনি তার কথাবার্তা, কত সুন্দর আদব কায়দা। সবাই একে একে ফিস ফিস করে বলছে, ইস যদি আমার মেয়ের জন্য এমন একটা ছেলে পাইতাম আপা। আরেকজন মহিলা বলে ওঠে, হ্যাঁ গো আপা, আমার মেয়েটার জন্য যদি এমন একটা ছেলে পাইতাম। জমেলা বেগম তিহানের কাছে যেতে তিহান তাকে সালাম করে, কেমন আছেন দাদিমা? আলহামদুলিল্লাহ দাদু ভাই ভালো আছি, তুমি কেমন আছো? জি দাদি আমিও ভালো আছি। তারপর একে একে প্রতিবেশীরা তাদের বাসায় চলে যায়। রয়ে যায় কিছু মেহমান, তিহানের মামা বাড়ি আত্মীয়রা। তিহানের চাচি সামিরা বেগমের বাড়ি থেকে আসা কিছু মেহমান থেকে যায়, তারা বিকেলে যাবে। খাওয়া দাওয়া করিয়ে সামিরা বেগম তার বাবা বাড়ি মেহমানদের গেস্ট রুমে নিয়ে এসেছে একটু রেস্ট করার জন্য। সবাই একে একে ডাইনিং টেবিলে বসে খানবাড়ির দুই বউ ফারজানা বেগম আর সামিরা বেগম খাবার বেড়ে দিচ্ছে মেহমানকে। কেয়াও পাশে দাঁড়িয়ে আছে। তিহানের চোখ যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা কেয়ার দিকে। সাদা একটা থ্রি পিস পরে মাথায় কাপড় দেওয়া, লম্বা ঘন কালো চুলগুলো পিছনে ছাড়া, সবে মাত্র গোসল দিয়েছে তাই চুলগুলো ভিজাই আছে এখনো। তিহান বারবার কেয়ার দিকে তাকাচ্ছে, কেউ সেটা বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ লক্ষ্য না করলেও সেটা রীতিমতো চোখে পড়েছে। রীতি একবার তিহানের দিকে তাকাচ্ছে তো আরেকবার কেয়ার দিকে। কেয়া এখনো মাথা নিচ করে দাঁড়িয়ে আছে এক কোনায়। কি রে ওখানে দাঁড়িয়ে কি করছিস, এসে বস। তিহানের এমন শব্দ সবার কানে যেতেই সবাই এক নজর তিহানের দিকে তাকিয়ে আবার কেয়ার দিকে তাকায়। তিহান আবার বলে, কি হলো শুনতে পাচ্ছিস না? আসতে বলছি এখানে। কেয়া আস্তে আস্তে এগিয়ে আসে, বস এখানে। কেয়া বসতেই তিহান কেয়ার থালায় ভাত বেড়ে দেয়। সবাই সেটা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। সবাই ভাবছে যে ছেলে কেয়ার সাথে বিয়ে ঠিক করে সেই দিন রাতে দেশ ছাড়ে, সে কেয়াকে ডেকে পাশে বসে আবার ভাতও বেড়ে দিচ্ছে। খানবাড়িতে সবার খাওয়া দাওয়া শেষ। প্রতিবেশীরা যে যার যার বাড়ি চলে যায়, যে মেহমানদের বিকেলে যাওয়ার কথা ছিল তারাও চলে যায়। সামিরা বেগমের বাবার বাড়ির লোকজন তিহানের কত প্রশংসা করছে, এমনকি কেয়ার মামাতো বোন ইনায়া ও তিহানের উপর কাশ খেয়ে যায়। সামিরা বেগমের বাবার বাড়ির লোকজন একে একে বিদায় নেয়। এইবার খানবাড়ির পুরুষরা বের হবে এতিমখানার উদ্দেশ্য। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে খানবাড়ির মহিলারা। তিহানের বাবা চাচা রেডি হয়ে নিচে থেকে তিহানকে ডাকছে। তিহানের দাদা মুতালেব খানও তিহানকে নিচে থেকে ডাকছে। দাদু ভাই আর কতক্ষণ লাগবে, এবার নিচে আসো। আমি বললাম আসছি দাদু। হ্যাঁ তাড়াতাড়ি এসো দাদু ভাই। নিচে সবাই অপেক্ষা করছে। হঠাৎ সবার চোখ যায় উপরের দিকে। তিহান সিঁড়ি দিয়ে নামছে, সাদা শার্টের উপর কালো প্যান্ট, হাতের কাছে শার্টটা কোনোই পর্যন্ত বলতে বলতে নিচে নামে। কে এক নজরে তিহানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। মোতালেব খান বলে, দাদু ভাই এবার এসো, আমরা রওনা হব। আমি বললাম হ্যাঁ চলো দাদু। আজিজুল খান বাড়ির একজন কর্মচারী হানিফকে বলে, হানিফ গাড়ি বের কর, আমরা বের হব এখন। ঠিক আছে ছোট স্যার, আমি এক্ষুনি গাড়ি বের করছি বলে হানিফ বাগানের কাছে দৌড়ে যায়, যার পাশে খান বাড়ির পার্কিং করা। খান বাড়িতে দুই গাড়ি, তবে একটাই বেশি ব্যবহার হয়। যখন বেশি লোক বা মেহমান হয় তখন দুইটা গাড়ির প্রয়োজন হয়। আজকেও দুইটা গাড়ি প্রয়োজন হয়েছে। একটাই খানবাড়ি পুরুষরা যাবে, আরেকটা এতিমখানা বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। সবাই একে একে গাড়িতে উঠে বসে। তিহান হানিফকে বলে, আমি ড্রাইভিং করব, আজ তোমার ছুটি। তারপর তিহান ড্রাইভিং সিটে বসে, মুতালেব খান তিহানের পাশে সিটে বসে, আর তিহানের বাবা চাচা পিছনের সিটে গিয়ে বসে। তিহান গাড়ি স্টার্ট করে। গাড়ির মধ্যে দাদু নাতি অনেক গল্প করছে, আর পিছন থেকে তার বাবা চাচা দাদু নাতির গল্প শুনছে মিটমিট করে আর হাসছে। মাঝে মাঝে তারাও কিছু বলছে দাদু নাতির কথার ফাঁকে ফাঁকে। তিহান জিজ্ঞেস করে, দাদু আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বাড়িটা ছিল ওটার কি খবর? মোতালেব খান বলে, দাদু ভাই অনেকদিন ধরে যাওয়া হয় না, তবে তুমি যখন এসেছো আমরা সবাই মিলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে আসব। ঠিক আছে বলে তিহান আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। দেখতে দেখতে গাড়ি এসে থামে এতিমখানার সামনে। তিহান গাড়ি থেকে নেমে দরজা খুলে মোতালেব খানের হাত ধরে নামায়। খান বাড়ির গাড়ি দেখে এতিমখানা থেকে দুইজন লোক ছুটে আসে।
মোতালেব খানকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। তারপর মোতালেব খান একজনকে বলে গাড়ি কিছু খাবার আর বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র রাখা আছে সেগুলো বের করার জন্য। তাদের মাঝে কয়জন লোক এসব সবগুলো নামায়। মোতালেব খান তিহানকে সবার সাথে পরিচয় করায়। তিহানকে অনেক বছর কেউ দেখেনি, তাই হয়তো কেউ চিনতে পারছে না। মোতালেব খান পরিচয় করিয়ে দেওয়ার পর তিহান তাদের সাথে হ্যান্ডশিপ করে। আস্তে আস্তে সব খাবার নিয়ে যাওয়া হয় ভিতরে। তাদের মাঝে একজন বাচ্চাদের খাবার বেড়ে দিচ্ছে। বাচ্চারা কত খুশি হয়েছে, এতিমখানার মালিকরা এসেছে, তারপর আবার তাদের জন্য খাবার নিয়ে জিনিসপত্র নিয়ে এসেছে। এতিমখানায় যিনি দেখাশোনা করেন নাজিম উদ্দিন সাহেব, উনি তিহানকে মোতালেব খান, আজিজুল খান আর আমজাদ খানকে এতিমখানার ভিতরে নিয়ে যায়। এরপর তিহানকে বলে, আসুন স্যার, আমি আপনাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। নসির উদ্দিন সাহেব তিহানকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে। তারই মাঝে 5 বছরের ছোট একটা বাচ্চা মেয়ে কান্না করতে করতে দৌড়ে সে তিহানকে হাঁটুতে জড়িয়ে ধরে। তখন নাসির উদ্দিন বলে, আরে আরে করছো কি, সারো স্যারকে। তিহান বলে, আরে নাসির উদ্দিন সাহেব, আপনি ধমকাচ্ছেন কেন বাচ্চাটাকে? নাসির উদ্দিন বলে, স্যার আপনাকে ঝাপটে ধরেছে। আমি বললাম, তাতে কি হয়েছে, কত নিষ্পাপ ফুটফুটে বাচ্চা মেয়েটা, ওর কি বাবা মা নেই? আসলে স্যার ও নতুন, কালকে এসেছে। ওর মা বাবা অল্প বয়সে মারা যায়, কিন্তু সৎ মা বাড়ি থেকে বের করে দিয়েছে। রাস্তার পাশে মুড়ে দাঁড়িয়েছিল। আমাদের এখান থেকে একজন লোক ওকে এতিমখানায় নিয়ে এসেছে। আমি বললাম, ও আচ্ছা। তিহান বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, তুমি খেয়েছো? বাচ্চাটা বলে, না, আমার খিদে পেয়েছে, আমি খাবো। আমি বললাম, তাই তোমার খিদে পেয়েছে? বাচ্চাটা মাথা নাড়ি হ্যাঁ বলে। তুমি কি খাবে? বাচ্চাটা বলে, চিপস। আমি বললাম, শুধু চিপস খেলে তোমার পেট ভরবে? না মামুনি, তুমি চলো আমার সাথে।